আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বড় বড় গোয়েন্দা সংস্থা আছে, সবগুলোই বাংলাদেশে একটি। ভারতের মধ্যে ঘটবে নাকি বাংলাদেশের ভিতরেই দুই পক্ষ তিন পক্ষ বানিয়ে ফেলবে, সেটা তো সামনে আমরা দেখতে পাবো। কারণ আপনি এর আগে জানেন যে, যেটা আপনি শুরুতেই বললেন, যে একজন মার্কিন ব্যক্তি বা গোয়েন্দা সংস্থার লোক এর আগে একটা হোটেলে মারা গিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা নিয়ে মার্কিনীরা টু শব্দটি করেনি, এমনকি তাদের পোস্টমর্টমও এখানে করেনি। তো আপনি এই বিষয়টা তো তখন থেকে শুরু বললেও ভুল হবে। আমাদের বাংলাদেশে তো মানে আমরা যদিও শুধু বলি যে একটি মাত্র দেশ জড়িত, আসলে তা না। বাংলাদেশের এই 2024 সালের 5ই আগস্টের যে সরকার পতনের আন্দোলন, এই আন্দোলনে তো পৃথিবীর একটি পরাশক্তি বা একটি দেশ জড়িত না, অনেক দেশ এখানে জড়িত ছিল, অনেক সংস্থা এখানে জড়িত ছিল। অনেকেই তো শুধু একটি দেশের নামই বলে, আসলে তো তা না। তো যেহেতু অনেকটি দেশ জড়িত ছিল, তাদের প্রতিপক্ষ দেশও আবার এই দেশে রয়ে গেছে। সুতরাং কোন গোয়েন্দা সংস্থা যেখানে বসে আছে চুপচাপ নীরবে, আমার তা মনে হয় না। প্রতি মুহূর্তে আপনি দেখেন আমাদের দেশের যে অবস্থা, প্রত্যেক সময় একটি করে ঘটনা ঘটতেছে। শুধু তাই না, ভারতেও আপনি দেখলেন যে কি ঘটে গেল। তো তারপর বার্মার ব্যাপার আছে, চাইনার ব্যাপার আছে, সমুদ্র দখলের ব্যাপার আছে, ভূমি দখলের ব্যাপার আছে, আকাশপথ দখল নেওয়ার ব্যাপার আছে। আর আমেরিকা তার বন্ধু রাষ্ট্র যারা এখানে এই মুহূর্তে বসে আছে, তুরস্ক এবং পাকিস্তান, তাদের প্রতিও তো সে যে বিশ্বস্ত বা তাদের প্রতি যে সে নীরব বা একেবারেই তাদেরকে মনে করে যে বিশ্বস্ত, এটা তো আমরা কেন কেউ বিশ্বাস করবে না। পাকিস্তানকে তো আমেরিকা বিশ্বাস করে না, তুরস্ক কেউ বিশ্বাস করে না। তারা তাদের উপরও গোয়েন্দাগিরি করার জন্য তো এখানে আছে। আমাদের দেশের বিরুদ্ধে এটা আগেও ছিল, এটা নতুন কিছু না। বাংলাদেশে বেশ কয়েকটা বলা গোয়েন্দা সংস্থার বহু হয় না, বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থা এখানে আগে থেকেও সক্রিয়, এখনো সক্রিয়। এখন এটা প্রকাশ্য এসেছে। আমরা দেখলাম আমাদের সাবেক গোয়েন্দা প্রধান চলে গিয়েছিল তুরস্কে, তারপর সেনা প্রধান গেল। তো এগুলো রহস্যজনক চলতেছে। বাংলাদেশ নিয়ে তো, বাংলাদেশ তো এখন গণিমতের মাল। আমাদের বাংলাদেশের আকাশ, বাংলাদেশের জলপথ, বাংলাদেশের স্থলপথ, এগুলো সব তো গণিমতের মাল। এখন তো এটা আমাদের হাতে নাই। আমরা কোন দেশ থেকে খাদ্য কিনবো, কোন দেশ থেকে কাপড় কিনবো, কোন দেশ থেকে ধান চাল আনবো এবং কোন দেশে কি পাঠাবো, এটা তো অন্য দেশ নিয়ন্ত্রণ করতেছে। তো এখন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এখানে আসতেই পারে এবং তারা আসবে, এটাই স্বাভাবিক। কারণ তারা এত টাকা আপনাকে একটু স্মরণ করাই, আমি গত আলোচনায়ও এই তথ্যটা তুলে ধরেছিলেন যে ভারতীয় অনেক মিডিয়া এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে যে ভারতীয় বিভিন্ন সীমান্তে মার্কিনীদের আনাগোনা বেড়েছে। জি, এর সাথে বাংলাদেশে জি জি সম্পর্ক তো অবশ্যই আছে এর সাথে। এটা তো ধরা পড়েছে বলে না জেনেছেন, যেগুলো ধরা পড়ে নাই তারা কারা, তারা কোথায় আছে তা তো আমরা জানি না। যারা ধরা পড়েছে এটা দুই একজন জানলাম, কিন্তু যেগুলো ধরা পড়ে নাই তারা কারা এবং তারা কোথায় আছে আমরা তো জানি না। এই দেশের সীমান্তে, অন্য দেশের সীমান্তে ধরা পড়তেছে, এগুলো সিমটম তো ভালো না। যে ভারতের মতো সীমান্তে যদি থেকে থাকে, তাহলে বাংলাদেশে থাকাটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের এখানে তো বর্গা দেওয়া আছে, এখানে তো কেউ ধরবে না। কারণ এই মুহূর্তে তো বাংলাদেশ সরকারের কোনো সংস্থার এই মুরুদ নাই, একমাত্র ভারত ছাড়া কোনো ভারতীয়দের পরিচালনা কোনো সংস্থা ছাড়া পৃথিবীর যে কোনো সংস্থা এখানে অ্যাক্টিভ থাকলে তাকে তো ধরার ক্ষমতাই তারা রাখে না এই দেশের। আমরা দেখেছি এই বিহারিস্তান পাকিস্তানের একজন মোটর সাইকেলের নাম্বার প্লেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, সেই রংপুর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাকে তাকে জরিমানা করার ক্ষমতা এই দেশের মানুষের নেই, এই দেশের পুলিশের নাই। বরং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জনগণই তাকে গালাগালি করেছে যে তাদের আব্বা পাকিস্তানের একজন বিনা লাইসেন্সে, বিনা মোটরসাইকেলের কাগজ যাইতেছে, আপনি আটকালেন কেন? এবং তাকে ভারতের পুলিশ বলা হয়েছিল। তা না, ভারতের কেউ এরকম ধরা পড়লে না দেখবেন কিভাবে ছাই দিয়ে ধরে। তো এতে তো এখন তো আমাদের বাংলাদেশ, আবারও বলতেছি, বাংলাদেশ এখন গণিমতের মাল। তাই যে যার ইচ্ছা মতো আসতেছে, যাইতেছে, আসবে, যাবে। এখন বাংলাদেশ যখন বাংলাদেশি মানুষের যাদের মেরুদণ্ড শক্ত এরকম একটা সরকারের হাতে পড়বে, তখন না বোঝা যাবে যে বাংলাদেশ আসলে কতটুকু সক্রিয়, কতটুকু নিষ্ক্রিয়, কতটুকু তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে। আপনি দেখেন আমাদের এখানে গম আসতেছে, বেশি দামে গম আনতেছে, তারপরে শুনবেন বেশি দামে সার আসবে, যা আনার আনবে,
এবং জিজ্ঞেস করলে বলবে এটা দেশের স্বার্থে। মানে কয়দিন পরে বলবে যে তোমার পরনের কাপড়টা খুললো, যে কেন এটা দেশের স্বার্থে। যে তোমার জামা খুললো, তারপর বললো তোমার প্যান্টও খুললো, এটাও দেশের স্বার্থে। মানে এখন যা ঘটবে সব দেশের স্বার্থে। এই দেশে এখন সরকার যখন ব্যর্থ হবে, তার রাষ্ট্র পরিচালনায় আইন শৃঙ্খলার অবনতি সহ যত রকম সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা, চাকরি নাই, বেকার, আজকে পত্রিকা এসেছে 4 কোটি বেকার, শিক্ষিত বেকার তাও, তাহলে মূর্খ বেকার আরো কত আছে, অশিক্ষিত বেকার কত। তো এতগুলো বেকার, সব সমস্যা কি, এগুলো সব আওয়ামী লীগ তৈরি করেছে আর ভারত তৈরি করেছে। আর তারপরে যেটা পারবেন সেটা ওইটা বলে দিবেন, ওইভাবে বলে দিবেন সব আল্লাহ করছে। তারপরে আপনার জনস্বার্থে যখন কোনো ব্যর্থ হবেন, আরো এখন নতুন শব্দ, বেশি দামে চাল কিনবেন জনস্বার্থে, বেশি দামে তেল কিনবেন জনস্বার্থে, বেশি দামে ডাল আনবেন জনস্বার্থে, বেশি দামে রপ্তানি বন্ধ জনস্বার্থে, ব্যাংকে টাকা নাই জনস্বার্থে, সব হয় বলবেন জনস্বার্থে করছেন। দেশে আইন শৃঙ্খলা অবনতি, মব চলে কেন, সন্ত্রাস চলে কেন, জনস্বার্থে। আর যখন আরো বেশি আটকে যাবেন তখন বলবেন এটা ফ্যাসিস্ট সরকার দায়ী অথবা ভারত দায়ী, এটা বললে আপনি খালাস হয়ে যাবেন। তো এইভাবে এখন যদি আপনাকে এই যে আমাদের সংসদ, এখানে একটাবার কেউ প্রশ্ন করলো না যে এই যে বিদেশি গোয়েন্দারা আসতেছে যাইতেছে, এটা তো বাদ, এটা তো আলাপিন, এটা তো প্রকাশ্যই। এই দেশের চুক্তি নিয়ে কোনো সংসদে টু শব্দটি কেউ করলো না, করার মুরদ এই দেশের নাই। তো এই দেশে তো বিদেশিরা আসবে এবং তাদের মতোই তারা কাজ করে যাবে। নিঃসন্দেহে বাংলাদেশে এই মুহূর্তে গণিমতের মাল হয়ে আছে পাশ্চাত্য দেশের কাছে। ভারতের মধ্যে ঘটবে নাকি বাংলাদেশের ভিতরেই 2 পক্ষ 3 পক্ষ বানিয়ে ফেলবে, সেটা তো সামনে আমরা দেখতে পাবো। অলরেডি বাংলাদেশে রোহিঙ্গাদের দিয়ে কালকে না 5-7 দিন আগে একটা টিভিতে, বিদেশি একটা টিভিতে দেখলাম, সেখানে ইংরেজি ভাষার একটা নিউজ, সেখানে দেখলাম কিভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারী যে রোহিঙ্গা এদের সহ এবং ভারতের বার্মার যে রোহিঙ্গা, তাদের কিভাবে ভারতে প্রতিষ্ঠিত করতেছে কোন কোন এনজিও সংস্থা, সেগুলোর একটা রিপোর্ট দেখলাম। তো এগুলো তো পরিকল্পিত ভাবেই করা হচ্ছে। বার্মা রোহিঙ্গাকে বাংলাদেশে সেটেল করা হয়েছে তো এমনি না। তো এই যে 12 লক্ষ রোহিঙ্গাকে তো আপনাকে জামাই আদরে বসায় খাওয়ার জন্য তাদের রাখেন নাই। এদের দিয়ে তো একটা ঘটনা, যদি আপনি কেউ বাংলাদেশের ভিতরে যদি আওয়ামী লীগ বিএনপি দিয়ে জামাত দিয়ে যদি সিভিল ওয়ার না করতে পারে, তারা আপনি নিশ্চিত থাকেন যে এই রোহিঙ্গাদের দিয়ে একটা কিছু করাবে। এবং যেদিন আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য চলে যায়, যখন আফগানিস্তানের তালেবান সৈন্যরা যখন আফগানিস্তান দখলে নেয়, তখন আমি বলেছিলাম যে এই যে এখন ক্ষেত্র, মানে যুদ্ধ খেলা ঠিকই থাকবে, ক্ষেত্রটা মাঠটা পাল্টে যাবে। সেই মাঠটা সময় একটা মাত্র ছিল, সেটা হলো বাংলাদেশ। এটা তো আগেই বলে রেখেছি আমি। এবং এটা সমূহ সম্ভাবনা না, এটা ঘটবেই। বাংলাদেশকে ব্যাটেল ফিল্ড তারা বানাবেই। প্রয়োজনে ভারতের সাথে একটা ব্যাটেলের মধ্যে নামাবে, অথবা বাংলাদেশটাকে একটা ব্যাটেল ফিল্ড বানিয়ে কয়েক পক্ষ দিয়ে মারামারি করাবে। এটা ঘটবেই। এটা আপনি চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। আমরা যতই চেষ্টা করি এটা ঠেকে রাখতে পারবো না। এমনকি আরেকটা জিনিস বলি, খোদ আওয়ামী লীগও যদি আবার, আওয়ামী লীগ তো ডিসেম্বরে তো আওয়ামী লীগ ঢুকে পড়বে, আওয়ামী লীগ যদি 27 সালে ক্ষমতায় আসে, তারপরও ঠেকিয়ে রাখা যাবে না। এই দেশকে অস্থিতিশীল করবেই। হয় ভারতের সাথে এই সরকার যদি টিকে যায়, একে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিবে ভারতের সাথে, তার জন্য কত রকম অপপ্রয়াস চালানো হলো, এটা আপনি আমি সকলেই জানি। এই দেশে কোনো দেশকে আক্রমণ করলেও বলে না যে আক্রমণ করতে যাচ্ছি, কিন্তু এই দেশে ডক্টর ইউনূস, আদম ব্যাপারী ইউনূস, সুদখোর ইউনূস, বাটপার ইউনূস, এই আদম ব্যাপারী ইউনূস আসার আগেই বলেছিল 7 সিস্টার খেয়ে ফেলবে। আর তিনি আসার পরে এই দেশের আমার ভাবির পোলারা, এই দেশের রিক্সাওয়ালা, হাঁপানি রোগী, রাস্তায় হাঁটতে পারে না, রিটায়ার্ড আর্মি অফিসার, এরাও বলা শুরু করলো 7 সিস্টার খেয়ে ফেলবে। তো এগুলো এটা কি এমনি বলেছে মনে করেছেন? যদি অনেকেই মনে করে এগুলো তো এমনি বলেছেন, না ভাই, এগুলো এমনি বলে না। কোনো মানুষ যখন কোনো কথা বলে শূন্যের উপরে বলে না। মানে একটা লোক মনে করেন যে কোনো কিছু করতে পারবে না, একটা লোক যখন চিৎকার চেঁচামেচি করে, তখন ধরে নিতে হবে তার আশেপাশে কেউ আছে বা তাকে কেউ এগুলো বলাচ্ছে, নাহলে সে কেন বলবে এগুলো। একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যার না আছে অর্থনৈতিক ভিত্তি, যার না আছে গণতান্ত্রিক ভিত্তি, যার না আছে সামরিক ভিত্তি, সেই দেশটা পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক দেশ এবং পৃথিবীতে শক্তিশালী একটি রাষ্ট্র, যার পারমাণবিক শক্তিধর দেশ এবং সুপার পাওয়ার হওয়ার লাইনে 1 নম্বরে আছে, এখন 6 নম্বরে। যদি কখনো হয়, সেটা ধরে নেওয়া হচ্ছে যে ভারতের নামটা সবার আগে। সেই ভারতের সাথে আপনি ফাইট করতে যাচ্ছেন বাংলাদেশ, অর্থাৎ আপনি একটা চুহা হয়ে বিল্লির সাথে নয়, চুহা হয়ে আপনি হাতির সাথে ফাইট দিতে চাইতেছেন। তো বুঝে নিতে হবে যে কোনো না কোনো কিছু তার পিছনে ছিল, ষড়যন্ত্র ছিল বা আছে। তো যদি ধরেন এখন ডিসেম্বর মাসে জননেত্রী শেখ হাসিনা আসলেন এবং এই দেশের 27 সালে ক্ষমতার পরিবর্তন হয়ে গেল, ধরে নিতে বলতেছি, তারপরেও এরা বসে থাকবে না।
এরা এদের কার্যক্রম চালাবে, চালিয়ে যাবে, বাংলাদেশকে অস্থিতিশীল করবে। কারণ যুদ্ধবাজদের যুদ্ধ দরকার। যুদ্ধবাজদের যারা অস্ত্র অস্ত্র বানানোর শিল্প, ভারী শিল্প যাদের আছে, তারা তো যুদ্ধ চাইবে। যুদ্ধ না থাকলে আপনি, রোগী যদি না থাকে ওষুধ বেচবেন কই? সব রোগী যদি ভালো হয়ে যায়, রোগ না থাকলে রোগ সৃষ্টি করতে হবে ব্যবসা করার জন্য। তো এরা তো এই বাংলাদেশকে অস্থিতিশীল করবেই। মানে আমরা কোনোভাবেই পার পাবো না। এই সরকার থাকলেও পার পাবো না, পার তো পাবোই না। এই সরকার থাকলে, এই তথাকথিত মুসলেকা সরকার থাকলে আমরা তো পার পাবোই না। ইভেন আওয়ামী লীগ সরকার আসলেও আমরা, মনে হয় না যে একটা যুদ্ধ বা যুদ্ধাবস্থা বা একটা ব্যাটেল ফিল্ড যে হবে না বাংলাদেশ, তার গ্যারান্টি কি? তার জন্যই তো তারা ভেঙে পড়েছে না, ভেঙে ভেঙে ফেলা হয়েছে, পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে। তার তার শুরুয়াত হলো 2024-এর 5ই আগস্ট। প্রথমে পুলিশ বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই পুলিশ বাহিনী কিন্তু আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আপনার হাত ভেঙে গেলে ঠিক করতে পারবেন, পা ভেঙে গেলেও ঠিক করতে পারবেন, মেরুদণ্ড ভাঙলে কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না। পারবেন না। আপনি ধুকে ধুকে হয়তো বেঁচে থাকবেন, ধুকে ধুকে টিকে থাকবেন, কিন্তু মেরুদণ্ড ভেঙে গেলে পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর তাদের যে মেরুদণ্ড, সেটা ভেঙে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। কেন করা হয়েছে? যাতে অদূর ভবিষ্যতে এই দেশে মানে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়। কারণ আপনি আর্মি দিয়ে তো সবসময় দেশ শাসন করতে পারবেন না, পারবেন না, কখনোই সম্ভব না। আপনি হয়তো সাময়িক পারবেন, যেমন এখন করতেছে। এরা সেনাবাহিনীকে পর্দার অন্তরালে রেখে বা পর্দার সামনে রেখে গুজামিল দিয়ে চলতেছে। তারপরে আবার যারা এর বিরোধিতা করবে তারা এদের পক্ষে, তাই এই মুহূর্তে আপনি মনে করতেছেন যে টিকে আছে তারা। কিন্তু যখন এই 18 মাস, এই যে 22 মাস যাবৎ সেনাবাহিনীতে বাংলাদেশ চলতেছে, এটা যদি শেখ হাসিনার আমলে 22 দিন থাকে, সারা পৃথিবীতে আন্দোলন শুরু হয়ে যাবে, এর বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু হয়ে যাবে। ভারতেও এর বিরুদ্ধে, ভারতের বামেরা, চিঙ্কু বামেরা মিছিল করবে, বাংলাদেশের বাঙ্গু বামেরা মিছিল করবে। কিন্তু এখন যে 22 মাস যাবৎ সেনাবাহিনী নিয়ে শাসন করতেছে এই তথাকথিত মুসলেকা সরকার আর জামাতি সরকার, কোন বামপন্থী দেখুন বাটপার গুলো একটা টু শব্দটি করে না। এদের একটা মিছিল আপনি দেখেছেন বা একটা মানববন্ধন? সেনাবাহিনী হটাও, মৌলবীরাও এখন কিছু বলতেছে না। কিন্তু যখনই শেখ হাসিনা আসবে, 22 দিন যদি সেনাবাহিনীতে চালায়, তাহলেই দেখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ যখন 22 দিন চালাবে, মসজিদে মিম্বরে বয়ান শুরু হয়ে যাবে, কলামের উপর কলাম প্রসব করবে এই বাংলাদেশের বাটপার বুদ্ধিজীবীগুলো। এই বেহায়া বুদ্ধিজীবীগুলো দেখবেন তখন কত হাজার কলাম প্রতি মাসে সাপ্লাই করে। আর বিদেশ থেকে দেখবেন কত প্রতিবাদ হয়। এমনকি যে কিছু বাটপার আছে, কলকাতা দিল্লির কিছু বাটপার বাম আছে, সেগুলো দেখবেন মিছিল চেঁচামেচি করবে, বাংলাদেশের এম্বাসি হাই কমিশন ঘেরাও করতে। তখন এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায়, আর 22 মাস যাবৎ সেনাবাহিনী, এই কলকাতা আর দিল্লির বাটপার কিছু বাম আছে না, এরা তখন ঘেরাও করতো হাই কমিশন। কিন্তু বাংলাদেশে এখন যে আছে, এখন কোনো সমস্যা নাই। এখন এত বড় একটি ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগের মতো বড় দল নিষিদ্ধ, কারো কোনো গণতন্ত্র খতম হয় না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যখনই দেখবেন যে জামাতকে নিষিদ্ধ করেছে, যখনই দেখবেন শিবিরকে নিষিদ্ধ করেছে, আর বিএনপি নিষিদ্ধ করলে তো কথাই নাই। সারা বাংলাদেশের ঘটনা নিয়ে পৃথিবীতে দেখবেন প্রতি মিনিটে কলাম প্রসব করা হবে, বলবে গণতন্ত্র খত্রেমে, আর মিডল ইস্ট থেকে শুনবেন ইসলাম খত্রেমে। এগুলো বাংলা, আর তখন সংঘর্ষ অনিবার্য হয়ে যাবে। মানে কোনো অবস্থাতেই আমি, মানে না এখন না আগামীতে, আমি বাংলাদেশের, আসলে আমরা 2024-এর 5ই আগস্টে আমরা একটা কেসকি কলের মধ্যে পা দিয়ে ফেলেছি। এখান থেকে বের হওয়ার আর সুযোগ নেই। জি, ভারত সরকারের আরো কিছু করার ছিল, কিন্তু তারা আসলে কোনো ঝুঁকি নেয়নি। তারা সরাসরি, আমার যা মনে হয়েছে, ওই যে আপনি যেটা বললেন, বিরোধী পক্ষ চাচ্ছিল কিছু লাশ, বাংলাদেশের মতো কিছু কয়েকটা লাশ হলেই সারা ভারতে আন্দোলন ছড়িয়ে যেত। প্রথমে আমার মনে হয়েছে যে বিজেপি সরকার বা তাদের জোট সরকার পদত্যাগের ইচ্ছা তাদের খুব একটা ছিল না। তারা তো দেখলো যে পুলিশ দিয়েও পেটানো যাচ্ছে না, তখন একটা ঝুঁকি তো নিতে হবে। তখন তারা পাশার দানটা ভিন্নভাবে দিল, তারা তাদের মন্ত্রীকে পদত্যাগ করালো। এটা পরিকল্পিত। তারা আরো কিছু করতে পারতো, তারা আরো স্ট্রং, তারা আরো শক্ত অবস্থানে যেতে পারতো, পারলে আরো কিছু করতে পারতো, অ্যাকশনও যেতে পারতো, পদত্যাগ না করিয়ে তাদের দলের লোক নামাতে পারতো, ভিন্ন প্রকারে তারা আরো বহুবিধ পদ্ধতি নিতে পারতো, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা সেই ঝুঁকি নেয় নাই। তারা আপাতত, তারা কিন্তু জানে এখানে কিন্তু শেষ হবে না। এই যে আপনি যেটা বললেন যে নরেন্দ্র মোদীজির ক্যারিশমাটিক যে নেতৃত্ব, এবং দেখেন আপনি এই যে সোশ্যাল মিডিয়া যে কত শক্তিশালী, সেটাও কিন্তু আমরা দেখলাম। মাত্র 3 মিনিটের একটা ভিডিও প্রথমে, তারপরে 1 থেকে 1.5 মিনিটের ভিডিও, পুরো আন্দোলন প্রায় নিস্তেজ হয়ে গেছে। সব ককরোচ মোটামুটি
এতই দুর্বল হয়েছে যে ককরোচ আর চলতে পারতেছে না। মানে পেস্টিং, মানে তার 2 ভিডিওতেই পেস্টিং মনে হয় যে একটা ঘরে ককরোচ ছিল, সেখানে কেউ পেস্টিং করে খালাস করে দিয়েছে, বিষয়টা এরকম। আর একটা জিনিস আপনি খেয়াল করেন যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং নরেন্দ্র মোদীর যে কনফিডেন্ট এবং তার যে কৌশল দেখেন, সবসময় কিন্তু তিনি বলতেন ভাই বলে সম্বোধন করতেন বা জনতা বলে সম্বোধন করতেন। এই প্রথম কিন্তু তিনি বলেছেন ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস বলে তিনি শুরু করেছেন। মানে সেখানে কিন্তু নতুনত্ব নিয়ে এসেছেন। আর বেশি লম্বা বক্তব্য দেয় নাই কিন্তু, আমাদের মতো ঘন্টার পর ঘন্টা মানুষকে বুঝাইতে জানি, 3.5 থেকে 4 মিনিট। এবং এগুলো সব পৃথিবীর সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথিবীর সকল রেকর্ড তিনি ব্রেক করেছেন, ভেঙে ফেলেছেন। যে এত ভিউজ, মানে এটা যদি ধরেন ওইখানে যদি প্রফেশনাল মুড থাকতো, মানে রেমিটেন্স আনার মুড থাকতো, তাহলে কত ডলার আসতো। এটা একটা অনেকে মজা করেছে আর কি, যদি একটা প্রধানমন্ত্রী তো এটা করতে পারেন না, তাই না? তো আপনি যেটা বলেন করার, আমিও ওই রাতের মধ্যরাতের বক্তব্যটা আমিও বেশ কয়েকবার আমি দেখেছি, বুঝার চেষ্টা করেছি, কারণ আমি হিন্দি খুব কম বুঝি, তো কম বুঝলেও একেবারে যে বুঝি না তা না, বারবার চেষ্টা করেছি যে পুরোটা আয়ত্ত করতে, যে আসলে তিনি কি বোঝাতে যাচ্ছেন। জি, পরে ওইখানে তিনি দেখেন আপনি যে আহ্বান জানিয়েছে, তিনি চেক অ্যান্ড ব্যালেন্স ওইখানেও করেছেন, কিন্তু একই সাথে ছাত্রদের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের আন্দোলনকেও সমর্থন করেছেন, তাদের দাবি মেনে নিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু হুমকিও দিয়েছেন, ঠিক যেমন যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের শাস্তি দেবেন, এবং একটু কিন্তু ইশারাতে বলেও দিয়েছেন যারা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরও ছাড় দেওয়া হবে না, এটাও কিন্তু তিনি ইশারাতে বলেছেন। কিন্তু এই ককরোচদের আন্দোলনের একটা অদ্ভুত জিনিস দেখেন, এরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইলো এবং করার, এই ক্রাইসিসটা আরো ভয়ঙ্কর হতে পারত ইন্টারন্যাশনালি, এটা আরো আরো এটা ধীরে ধীরে আরো এর ব্যাপ্তি আরো বাড়াতে পারতো, এবং অলরেডি হয়েছিল। আপনাকে একটা তথ্য দেই, ওই মুহূর্তে 250 মোস্ট ওয়ান্টেড ছিল ওইখানে উপস্থিত, এবং এগুলো গোপন ক্যামেরায় সব ধারণ করা হয়েছে। এগুলো সোনাম ওয়াংচুককে দেখানো হয়েছে যে এরা তো ছাত্র নয়। মানে দিল্লির পুলিশের, মানে ভারতীয় পুলিশের খাতায় যারা মোস্ট ওয়ান্টেড তারা ছিল 250। তাদের কাজকে ওইখানে, ওইখানে যত সিসি ক্যামেরা তো ছিলই। ভারত ওই দিন, এরা তো জান আন্দোলন হবে, এরা কিন্তু বিশেষ ক্যামেরা বসিয়ে রেখেছিল, বিশেষ ক্যামেরা, যেটা কেউ জানে না। সেখানে এসেছে, সেটা তারা পর্যালোচনা করেছে, এবং সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চলে গেছে, ভারতের প্রশাসনের কাছে, সবার কাছে এটা রয়েছে। সে 250 ওই দিনই, যেদিন অনশনটা ভঙ্গ করালো, সেই দিনের ঘটনা এটা। তো এটা ভারতের অনেকেই চেষ্টা করেছে এটাকে, কেউ কেউ মনে করেছে বাংলাদেশের মতো ঘটনা ঘটবে, কিন্তু ওটা তো ভারত। যদি কোনো কারণে এরকম কিছু ঘটতো, যেমন তারা সংসদ ভবন দখল করতে চেয়েছিল, যদি আন্দোলনে তারা 10 লাখ 20 লাখ লোক আনতে পারতো, তাহলে অবশ্যই সংসদ ভবন ঘেরাও করতো এবং মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করতো। তবে আমি নিশ্চিত আবারও নির্বাচন হলে এরা হারবে। এই যে আন্দোলন দেখতেছেন না, আন্দোলন কিন্তু এক জিনিস আর ভোট কিন্তু আরেক জিনিস। এই সোনাম ওয়াংচুক কিন্তু ফেল করবে, আর এই যে কংগ্রেস পার্টির নেতা কিন্তু জামানত হারাবে ইলেকশন যদি করে। এরা জামানত হারে, একটাও কিন্তু নির্বাচনে হালে পানি পাবে না, ফেল করবে। যদি বেশি চাপ থাকতো তাহলে কি করতে জানেন? আমি নিশ্চিত নরেন্দ্র মোদী, ইন্দিরা গান্ধী সেই 71-এর মতো নাকি 69-এ একটা নির্বাচন দিয়েছিল, অ্যাডভান্স, মানে অগ্রিম নির্বাচন দিয়েছিল। প্রধানমন্ত্রী চাইলে অগ্রিম নির্বাচন ঘোষণা করতে পারে যে আমি আরেকবার, আমি 5 বছর পর হবে না, ওইটা এখনই চাই, উনি এটা ঘোষণা দিতে। আর এটা যদি করতো তাহলেও কিন্তু বিজেপি জিতবে। কারণ আমি আপনাকে বলি, ভারতের মিছিল এক জিনিস, আন্দোলন এক জিনিস, আর বাস্তবতার এক জিনিস। যেমন মনে করেন বাংলাদেশ, সারা পৃথিবীতে জানে এখন বিএনপি ক্ষমতায়, তাই না? কিন্তু কোনো কারণে যদি এখানে ইলেকশন হয়, আওয়ামী লীগকে ঠেকাইতে পারবে না, এটা বাংলাদেশ সবাই জানে। এই আর্মি চলে গেলে নির্বাচন দিতে হবে না, শুধু আর্মি, ওয়াকার সাহেব, এই যে আমার ভাবির পোলাদের মামা, শুধু বেড়াকে ফিরে গেলে আওয়ামী লীগের আন্দোলন আপনি ঠেকাইতে পারবেন। এটা তো রিয়েলিটি, এটা আমরা জানি। তো ভারতের ব্যাপারটা ওই রকম। আমি সবচেয়ে বেশি জানি আমার দেশ আর ভারত সম্পর্কে, আমি সবচেয়ে বেশি গবেষণা করি। অন্য দেশের আমি এত জানি না, অন্য দেশ সম্পর্কে কম বেশি জানি, কম বা একটু জানি বা পড়ি, কিন্তু এই দুইটা দেশ সম্পর্কে একেবারে কম জানি। নিজের দেশ সম্পর্কে তো জানি, বরং কিছু কিছু ক্ষেত্রে আমার দেশের চাইতে আমি ভারত সম্পর্কে বেশি জানি। যেমন আমি বাংলাদেশের আপনার আমি সব, মানে
ওখানে আছে 29টি রাজ্য, তাদের আরো প্রেসিডেন্ট শাসিত অঞ্চল আছে। 29টি রাজ্য সম্পর্কে বলতে বললে আমি কম বেশি খোঁজ খবর রাখি, কিন্তু আমার বাংলাদেশে কিন্তু 29টা জেলা খবর আপনার বলতে পারবো না। সেই হিসাবে আমি বলতে চাই যে আমি বাংলাদেশের চাইতে ভারতের খবরটা বেশি জানি। যদি এখানে আপনার নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার বা তার সরকার, তার জোট সরকার যদি মনে করতো যে আমরা অ্যাডভান্স নির্বাচন চাই, আমরা অগ্রিম নির্বাচন চাই, আগাম নির্বাচন চাই, তাহলে দেখতেন এদের এদের হলকম শুকে যাবে। আপনি নিশ্চিত থাকেন, এই এই যে ককরোচ পার্টি যে আন্দোলন করলো, এরা কিন্তু আবার ঘোষণা দিয়েছে যে এরা নাকি কখনো নির্বাচনে যাবে না। মানে আপাতত তারা ঘোষণা দিয়েছে তারা কোনো আন্দোলন, মানে তারা সব সময় যে কোনো সরকারের বিরোধিতা করবে। অলরেডি কেরালা সরকারের বিরুদ্ধেও কিন্তু কংগ্রেস পার্টি মিছিল করতেছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেমন হয়েছে না এই মুহূর্তে, মানে আজকে এই মুহূর্তে কেরালা সরকারের বিরুদ্ধে ওইখানেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুধু পাঞ্জাবে হচ্ছে না, পাঞ্জাবেও কিন্তু এই মাসের সম্ভবত 10-12 দিন আগে, এই 10-12 দিন আগে এই পাঞ্জাবেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কোনো সন্দেহ নাই আরএসএস বিজেপির উপরে যথেষ্ট প্রভাব রাখে, এবং মূলত এই যারা নেতা সৃষ্টি হয়ে এসেছে, এমনকি এখন যে শিক্ষামন্ত্রী হলো তিনিও আরএসএস এর পয়দা মানে আরএসএস থেকে শিক্ষা গ্রহণ করেছে, আরএসএস এর মতবাদের। নরেন্দ্র মোদী কই থেকে আসছে, উনিও আরএসএস এর। তো আরএসএস নিজে রাজনীতি করে না, কিন্তু তারা তো কিং মেকার। বিজেপির নেতৃত্ব পয়দা হয় আরএসএস থেকে, এটা সত্য। অধিকাংশই নেতা সেখান থেকে এসেছেন, তাদের মন মানসিকতার, তাদের ফিলোসফিকে ফলো করে। সুতরাং তাদের তো একটা প্রভাব থাকবে। মনে করেন এটা একটা স্কুল, তা আপনি সেই যে স্কুল থেকে পড়ে আসলেন, আমরা তিনজন যদি একটা স্কুল থেকে পড়ে আসি, সেই স্কুলের প্রিন্সিপালের কথা তো কম বেশি শুনতেই হবে, আর সেটা হলো রাজনৈতিক স্কুল। বাংলাদেশে সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে দেশটির 22তম রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো নানা ধরনের আলোচনা চলছে। তার পদত্যাগের ইস্যুটি চাঙ্গা হওয়ার শুরুতে কেন রাষ্ট্রপতির পদ থেকে তিনি সরলেন সে আলোচনাটাই ছিল মুখ্য। আর পদত্যাগের পর রাষ্ট্রপতি বিএনপি সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে পদ ছেড়েছেন কিনা সে আলোচনাটা বড় হয়ে উঠেছে। সাথে বিরোধীদের দাবির মুখে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা নিয়েও নানা মহলে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রশ্ন হলো সেই সমঝোতার পয়েন্টগুলো কি? বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে ও রাজনৈতিক মহলের আলোচনায় বলা হচ্ছে আইনি দিক থেকে ঝামেলায় না ফেলা এবং অবাধে বিদেশে যাওয়ার শর্তে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সাবেক রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন এবং সরকারের শীর্ষ মহলের 3টি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর মোহাম্মদ শাহাবুদ্দিন জানতেন তাকে খুব দ্রুত সরে যেতে হবে। সে কারণে তিনি প্রায় 2 সপ্তাহ আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কারণ রাষ্ট্রপতি নিজ থেকে না সরলে সরকার অভিশংসনের পথে হাঁটতে পারত, যেটি হতো সাবেক রাষ্ট্রপতির জন্য চরম অবমাননাকর। তাহলে কি আদৌ কোনো সমঝোতা হয়েছে, নাকি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি? ওই সূত্রগুলো বলছে সমঝোতা হয়েছে, তবে সেটি এক পক্ষে নয় বরং 2 পক্ষ থেকে 3টি শর্ত মেনে চলার ভিত্তিতে সমঝোতা হয়েছে। মানে সাবেক রাষ্ট্রপতির পক্ষ থেকে যেমন শর্ত আছে, তেমনি বিনিময়ে সরকারের পক্ষ থেকেও শর্ত আছে এই সমঝোতায়। আর এই সমঝোতার শর্তগুলো নিরীক্ষেই সরকারের শীর্ষ মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগ আর তার বিরুদ্ধে মামলা বিচার নিয়ে কথা বলা হয়। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর 26শে জুলাই দুপুরে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার বেলা 2টা 25 সপরিবারে বঙ্গভবন ছাড়েন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে রাজধানীর গুলশানের 123 নম্বর সড়কে নিজ বাসায় উঠেছেন তিনি। সাবেক রাষ্ট্রপতি যখন বঙ্গভবন ছাড়ছিলেন তখনই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং তৎকালীন সময় নীরব থেকে আওয়ামী লীগ সরকারকে সহায়তার অভিযোগে সাবেক 2 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ আজাদ পার্টির পক্ষে অভিযোগ দায়েরের পর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। তিনি বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। অপরাধগুলোতে তার মৌন সম্মতি থাকায় এবং ফ্যাসিবাদের সুবিধাভোগী হিসেবে কাজ করায় এই অভিযোগ আনা হয়েছে।
মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার আগে পদত্যাগের পর থেকে তার বিরোধী পক্ষগুলো থেকে তাকে গ্রেফতার ও বিচার দাবি করে আসছে। যদিও বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায় মুক্তি দেওয়া হয়েছে দায়িত্বকালীন সময় এবং কাজের জন্য। ৫১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে কোনো কাজের জন্য তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না। আবার ৫১-২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ধরনের ফৌজদারি মামলা দায়ের বা চালু রাখা যাবে না। তাকে গ্রেপ্তার বা কারাগারে পাঠাতে কোনো আদালত পরোয়ানা জারি করতে পারবে না। সরকার শীর্ষ মহল থেকে বিষয়টি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী দুজনেই সাংবাদিকদের সাথে আলাপকালে সংবিধানের এই বিধানের কথা উল্লেখ করেছেন। বিরোধী পক্ষের অভিযোগ, মোহাম্মদ শাহাবুদ্দিন সমঝোতার মাধ্যমে পদত্যাগ করেছেন এবং সরকার তাকে সেফ এক্সিট দিতে চায়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, দেশে নিরাপদে চলাচল করতে পারা এবং বাধাহীনভাবে বিদেশ যাওয়ার নিশ্চয়তা পেয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারি